সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কারফিউয়ে গোপালগঞ্জ অনেকটা শান্ত। সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২০ জন। গোপালগঞ্জে হামলার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকবে এনসিপি, ফরিদপুরের পদযাত্রায় ঘোষণা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গুপ্ত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে যুব দলের বিক্ষোভ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা, সংঘর্ষ, প্রাণহানির পর গোপালগঞ্জে চলছে কারফিউ। হামলা সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। বুধবার রাত ৮টা থেকে জারি করা কারফিউ আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। কারফিউ জারির পর থেকে থমথমে অবস্থা বিরাজ করলেও এখন কিছুটা জনসাধারণের চলাচল বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে শহরের বিভিন্ন সড়কে। আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে রয়েছে সাধারণ মানুষ। এদিকে সহিংসতার ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত শেষে আগামী ২ সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু পোলাপান সরকি নিয়ে ফুলকুচি নিয়েছিল, তারা ওই টায়ার মায়ের দোকানে ওই জায়গার সামনে ওই আগুন টাগুন ধরাইছিল, এগুলাই দেখছি আমরা। এখানে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তারাও মারমুখী প্রতিষ্ঠান থেকে যারা আওয়ামী লীগের লোকজন ছিল, তারাও আসলে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ। খেটে খাওয়া মানুষ আমরা বিপদে না পড়ি, ভোগান্তিতে না পড়ি, এইটুক সবসময় সরকারের দিকে বা বর্তমান যারা আছে এইটুক স্বাভাবিক থাকলেই হয়। কোনো দোকানপাট খোলা নাই, আমাকে একটা রিক্সা চালাবো, রিক্সাওয়ালা বাইরে সব যাদের বাড়িতে রিক্সা তুই যার বাড়ি রয়েছে, আমার সাথে 10টা লোক কাজ করে, তার 3টে লোকের বাড়ি চাইল নেই। যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনের শান্তি আনার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আমাদের যা যা করণীয় ইনশাআল্লাহ আমরা তাই করছি। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সরাসরি সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, কারফিউর সময়সীমা তো আর মাত্র 1 ঘন্টা বাকি রয়েছে। জনমনে স্বস্তি কতটা ফিরে এসেছে বলে আপনার কাছে মনে হচ্ছে? এবং জানেন যে সরকার তো উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে, সেই কমিটি কি মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে কিনা? দোলা, শেষের প্রশ্নটি আরেকবার একটু করুন। জি, আপনি একটু এখনকার পরিস্থিতি জানাবেন, জনমনে স্বস্তি কতটা ফিরেছে এবং তদন্ত কমিটি কি মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে? আচ্ছা, দোলা, জনমনে যে আতঙ্ক ছিল তা আমরা আসলে কাল রাত পর্যন্ত দেখেছি এবং আজকে সকালেও তার কিছুটা ছাপ আমরা লক্ষ্য করতে পেরেছি। কিন্তু যতই বেলা গড়িয়েছে আমরা দেখেছি তাদের প্রয়োজনের তাগিদে কিন্তু তারা বের হতে শুরু করেছিল এবং 12টার পর থেকে আমরা দেখেছি সেনাবাহিনীর আবারও তৎপরতা এবং পুলিশের যে ঢাকা রেঞ্জের ডিআইজি ছিল উনি কিন্তু এখানে নিজে আসলে টহল নিয়ে এই গোপালগঞ্জ বিভিন্ন সড়ক আসলে প্রদক্ষিণ করেছে এবং যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর তদন্ত কমিটির এখনও আমরা তৎপরতা আসলে চোখে পড়েনি, হয়তো এটা কারফিউ পর্যন্ত, যেহেতু সেনাবাহিনী মাঠে আছে, এর পরবর্তীতে হয়তো আমরা আরও কিছু দেখতে পারবো তদন্ত কমিটির কার্যক্রম। এবং গোপালগঞ্জবাসীর যে একটা আতঙ্কর কথা নিয়ে আপনি বলছিলেন, এখন আসলে সেই পরিমাণ আতঙ্কটা আমরা দেখছি না, কারণ কারফিউয়ের সময় আর অল্প কিছুক্ষণই বাকি আছে, 50 মিনিট সর্বোচ্চ হলে। এরপরে কিন্তু কারফিউ শেষ হয়ে যাবে এবং আবারও স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে গোপালগঞ্জবাসী, এমনটাই আসলে তারা প্রত্যাশা করছেন। এবং একটু আগে এই ভক্স আমরা কয়েকজনের সাথে যে কথা বলেছিলাম তারা কিন্তু জানিয়েছেন যে এই যে গতকালকে থেকে যে কারফিউ দেয়া হয়েছে, এতে করে কিন্তু এই গোপালগঞ্জ সদরের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্কুল কলেজ রয়েছে, এগুলো সবগুলোই কিন্তু আসলে বন্ধ রয়েছে এখন পর্যন্ত। এবং যেহেতু সেনাবাহিনীর নির্দেশনা ছিল এবং সে কারণে কিন্তু কোনো রকম কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান আসলে খোলা হয়নি। আমরা ছোটোখাটো কিছু দোকান চালু করতে দেখেছি, কিন্তু বড় ধরনের কোনো দোকান, ব্যাংক, এটিএম বুথ কোনো কিছুই আসলে এখানে এখনও পর্যন্ত খোলা হয়নি। এবং এমনকি দোলা দেখতে পাচ্ছেন যে ঠিক আমরা লঞ্চ ঘাট এরিয়াতে রয়েছে, যেখানে আসলে কালকের রণক্ষেত্র ছিল এবং আমাদের
বাম দিকে যে ব্রিজটি দেখছেন এই ব্রিজটি থেকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে গাড়িবহর ছিল সেখানে কিন্তু প্রথম আসলে হামলাটি করা হয়েছিল এবং জাতীয় নাগরিক পার্টি কিন্তু এখানে এক প্রকার অবরুদ্ধ ছিলেন পুলিশ সুপার কার্যালয়ে। পরবর্তীতে আসলে সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু তারা এই গোপালগঞ্জ থেকে বের হওয়ার আসলে সুযোগটি পায়। যদিও এখানে অনেক ক্ষিপ্ত মানুষ ছিলেন, তারা কিন্তু তাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে আমরা এখানে অনেকের মুখে অনেক রকমই আসলে কথাবার্তা শুনতে পাচ্ছি। তাদের বক্তব্য কেন্দ্র করে আসলে এই বিভিন্ন মসজিদে যখন আসলে গোপালগঞ্জবাসীকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানানো হয় তখন কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে আসলে দল মত নির্বিশেষে অনেকেই রাজপথে আসলে নেমে আসে। এর ফলে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ এই জুলাইয়ের পদযাত্রার একটি অংশ হিসেবে লং মার্চ টু গোপালগঞ্জ আসলে কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং সেই থেকে কিন্তু আমরা দেখেছি যে গতকাল আসলে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে কিভাবে আসলে গোপালগঞ্জ থেকে বের হতে হয়েছে। তো দোলা আর অল্প কিছুক্ষণই আছে কারফিউ, এরপরে আবারও হয়তো স্বাভাবিক জীবনযাপনে গোপালগঞ্জবাসী ফিরে আসবে, এটি আসলে প্রত্যাশা করছে। এই ছিল সবশেষ গোপালগঞ্জ থেকে আমার কাছে। মেহেদী, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে হামলার ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকাল 10টায় পথসভা হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় নেতারা দুপুর 1:30টায় ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছান। সেখান থেকে তারা পদযাত্রা করে জনতা ব্যাংকের মোড়ে সভাস্থলে যোগ দেন। পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এদিকে কর্মসূচি ঘিরে সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। ফরিদপুরের পর রাজবাড়ীতে সমাবেশ করার কথা এনসিপির। জেলার 1 নং রেলগেট চত্বরের সমাবেশে এখনও কেন্দ্রীয় নেতাকর্মীরা পৌঁছাননি, তবে স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহফুজ, কেন্দ্রীয় নেতারা কখন নাগাদ পৌঁছাবেন এমন কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। যারা বক্তব্য রাখছেন স্থানীয় নেতাকর্মীরা তারা কি বলছেন এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। এনসিপির অ্যাকশন, ওই ছাত্রদের অ্যাকশন, রাজবাড়ির অ্যাকশন, রাজবাড়ির অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন। করবে আমরা কিন্তু স্লোগানের মধ্যে শুনতে পাচ্ছি যে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে মঞ্চের দিকে এগিয়ে আসছেন। একটা বিষয় বলে রাখছি, রাজবাড়ির সদর উপজেলা সদর থানার রাজবাড়ির পক্ষ থেকে রাজবাড়ির পক্ষ থেকে কেন্দ্র করে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে আমরা কিন্তু শুনতে পাচ্ছি আজকের যে পথযাত্রা রয়েছে এই পথযাত্রা রাজবাড়ী জেলা আক্তার ভাইয়ের আগমন। যে আমরা একটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করছি, রাজবাড়ির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মীর মাহমুদ সুজনের উপস্থাপনায় পথযাত্রায় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক রাজবাড়ির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন খালেদ মাহমুদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানের একদম ঘোষক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া এই অনুষ্ঠানে থাকবেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ, উত্তর অঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, ফরিদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। গোপালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার পর অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
এরপর থেকে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে নেতাকর্মীরা, পরে তাকে প্রত্যাহার করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গুপ্ত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুব দল। দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। নওগাঁ জেলা যুব দলের উদ্যোগে শহরের নওজোয়ান মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিএনপি কার্যালয়ের সামনে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এর আগে বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা নওজোয়ান মাঠে জড়ো হয়। একই দাবিতে বাগেরহাটেও বিক্ষোভ মিছিল করেছে যুব দলের নেতাকর্মীরা। যাচ্ছি পরের প্রসঙ্গে। বগুড়ায় 2 নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী বন্যাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার যুবক সৈকত। বন্যা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলে যাতায়াতের পথে তাকে উত্ত্যক্ত করত সৈকত। বিষয়টি নিয়ে কয়েক দফা এলাকায় সালিশ বৈঠকও হয়। এর জেরে বুধবার রাত 8:30টার দিকে ধারালো ছুরি নিয়ে বন্যাদের বাড়িতে যায় সৈকত। এ সময় হত্যা করে দুজনকে। পঞ্চগড় সীমান্ত দিয়ে 24 জনকে পুশিন করেছে বিএসএফ। পুলিশ জানায়, গত রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকাডাঙ্গা দাঁড়িয়ার মোড় সীমান্ত দিয়ে 6 নারী, 5 শিশু ও 6 জন পুরুষ সহ মোট 17 জনকে পুশিন করে বিএসএফ। পরে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। বিজিবি সদস্যরা খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে। এদিকে সদর উপজেলার সিংরোড সীমান্ত দিয়ে 2 নারী, 3 শিশু ও 2 জন পুরুষ সহ আরও 7 জনকে পুশিন করেছে বিএসএফ। পরে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সদর থানায় নেওয়া হয়েছে। এবার কেওএসএল চট্টগ্রাম সংবাদ। দেশের স্বনামধন্য জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড তৈরি করছে 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাগবোট। রপ্তানি করা হবে সংযুক্ত আরব আমিরাতে। এই টাগবোটগুলো নির্মিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের জন্য। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়েস্টার্ন মেরিন গত বছর রায়ান নামের একটি জাহাজ রপ্তানি করেছে। এবার নতুন 2টি টাগবোট রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। এই 2টি জাহাজ বিশ্বে মেড ইন বাংলাদেশকে ব্র্যান্ডিং করবে। ওয়েস্টার্ন মেরিন সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের সঙ্গে 8টি জাহাজ নির্মাণের চুক্তি করে। এর মধ্যে 2টি টাগবোট, 2টি লজিস্টিক ক্রাফট এবং 4টি ট্যাঙ্কার রয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় একটি পুকুর থেকে বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং নগদ টাকা জব্দ করেছে পুলিশ। এ সময়ে আব্দুল মজিদ নামে একজনকে আটক করা হয়েছে। ভোর 6টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মুসলিম রেঞ্জারের বাড়ির একটি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় এলজি, 1 নলা বন্দুক, কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম সহ নগদ 3,65,000 টাকা জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম কাজীর দেউরির জেলা স্টেডিয়ামে 2200 অত্যাধুনিক প্রযুক্তির ড্রোনের মাধ্যমে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। চোখ ধাঁধানো ড্রোন শোতে ফুটে ওঠে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি। সাথে ছিল জুলাইয়ের গান ও চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। তারা বলেন, ইতিহাস সংরক্ষণে প্রযুক্তির এই ব্যবহার কেবল জুলাইকে স্মরণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় বার্তাও। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি 24 জুলাই সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চে এই বিষয়ে শুনানি শুরু হয়। শুরুতে রাষ্ট্রপক্ষ শুনানিতে অংশ নেন। প্রথম দিনের শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির তারিখ ঠিক করেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠনের পর বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২১ আগস্ট মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেয়। গত ১ ডিসেম্বর হাইকোর্টের রায়ে সব আসামিকে খালাস দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। জুলাই আন্দোলনের গৌরবময় সাক্ষী গ্রাফিতি। রাজধানী ছাড়িয়ে জেলা শহর কিংবা পাড়া মহল্লায় ছড়িয়ে পড়ে সরকার বিরোধী নীরব এই প্রতিবাদ। বৈষম্যের বিরুদ্ধে এবং দেশপ্রেম, সাম্য ও ঐক্য সবকিছুই ফুটে ওঠে এসব চিত্রকর্মে। দেয়ালের কোথাও দ্রোহের আগুন, কোথাও দুঃশাসনের থাবার চিত্র। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে দেশের মানুষকে নিষ্পেষণ, গণতন্ত্রের হত্যা, বাক স্বাধীনতা হরণ ও নির্বাচনের নামে প্রহসন, এমন বিভিন্ন অভিব্যক্তির নানা চিত্র বিভিন্ন দেয়ালে। চলতি পথে এসব ছবির দিকে তাকালে এখনো চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে জুলাই বিপ্লবের স্মৃতি। শুধু ছবি নয়, গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে স্লোগানে স্লোগানে ভরে ওঠে প্রতিটি আনাচে কানাচে। কখনো রাতের আঁধারে, আবার কখনো প্রকাশ্য দিবালোকে আঁকা এসব গ্রাফিতি বেগবান করেছে আন্দোলনকে। ইতিহাস ঘাটলে দেখা যায়, যখনই দেশের প্রয়োজনে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে, তখনই এসব চিত্রকর্মে ফুটে ওঠে নগরীর দেয়াল। নীরব এই ভাষাই হয়ে ওঠে শক্তিশালী মাধ্যম। এই জেনারেশনটা যে এতটা সমাজ সচেতন, এতটা রাজনীতিমুখী, এটা একটা বহিঃপ্রকাশে গ্রাফিটির মাধ্যমে হয়েছে। সাধারণ মনে হলেও গ্রাফিতি এক ধরনের বিপ্লবের প্রতীক। সমাজ, দর্শন, এক গভীর জীবনবোধ। এক কথায়, মুখে যা প্রকাশ করা যায় না, তাই ফুটে ওঠে এই মাধ্যমে। এর চাইতে ভদ্র আন্দোলন বা প্রতিবাদ আর হতে পারে না। এটা শুধু চিত্রকল্যাণ না, মানে এটা একটা দ্রোহ, প্রেম, যে বাস্তবতার যে কঠিন একটা সময়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থার যে মানে একটা অত্যাচার, সেই জিনিসগুলো সেই বাচ্চারা আসলে অনুভব করেছে। সময়ের সাথে সাথে এসব শিল্প হারিয়ে যাবে, এজন্য সংরক্ষণের তাগিদ তার। দেয়ালগুলোকে সংরক্ষণ করবার তো কোনো ব্যবস্থা নাই অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরে রেখে এগুলো নিয়ে গবেষণা করাও খুব দরকার, লেখালেখি করাও দরকার। কেননা ওদের যে মননটা, ওদের যে চিন্তার জায়গাটা, ওদের যে প্রতিবাদের ভাষাটা, এটা আমাদের বোঝা দরকার। আবারও প্রয়োজন হলে এভাবেই মাঠে নামবে তরুণেরা, এমনটাই মত সাধারণের। আধিপত্যবাদের নিকষ কালো থাবা থেকে মুক্তি পেতে শ্যাওলা জমা এই দেয়ালগুলোতে ফুটে উঠেছিল প্রতিবাদের ভাষা। স্ফুলিঙ্গের মতো ফুঁসেছিল যে আন্দোলন, সেই দ্রোহের আগুনে এই চিত্রকর্মগুলো জুগিয়েছিল অনুপ্রেরণা। চলমান এই ক্যানভাস জাগ্রত করেছে ঘুমন্ত বিবেককে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। হামলায় একদিন অন্তত 93 জন নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেছে অন্তত 30 জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 58,500 ছাড়িয়েছে। আহতের সংখ্যা 1,39,000-এরও বেশি। খেলার খবর। অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। আসরের প্রথম 3 ম্যাচেই জয় তুলে নিয়ে 4 দলের টুর্নামেন্টে সবার শীর্ষে আছে বাঘিনীরা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কারফিউয়ে গোপালগঞ্জ অনেকটা শান্ত। সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার 20 জন। গোপালগঞ্জে হামলার বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকবে এনসিপি, ফরিদপুরের পদযাত্রায় ঘোষণা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও গুপ্ত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সারা দেশে যুব দলের বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সঙ্গে দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।